আমি বলবো যে আমি মনে করি যে দেশে এই জাতি আমরা সবাই নির্মমভাবে প্রতারিত হয়েছি। সেই প্রতারণার পেছনে মূল কলকাঠি নেড়েছে পূর্ববর্তী সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে জাতীয় নির্বাচনটা হলো, যে নির্বাচনের মাধ্যমে আমরা একটা সরকার পেলাম, একটা জাতীয় সংসদ পেলাম, বিরোধী দল পেলাম, এবং যে নির্বাচনকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বলেছিলেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন, ওই নির্বাচনের এরকম সুনাম প্রশংসা আমরা ওই সরকারের সুবিধাভোগী অনেকের কাছে শুনেছি। সেই নির্বাচন নিয়ে এখন প্রশ্ন উঠেছে। প্রশ্ন কে তুলেছেন? প্রশ্ন তুলেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, যিনি জামাতেরও আমির। তিনি বলেছেন ওই নির্বাচনে ষড়যন্ত্র করে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে হারিয়ে দেওয়া হয়েছে এবং সেই ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল জড়িত। যদি এমন হতো ষড়যন্ত্রটা কেবল বিএনপি করেছে, তাহলে আমরা বিএনপিকে দোষ দিতে পারতাম, কিন্তু কেবল বিএনপি না, সেই ষড়যন্ত্রটা অন্তর্বর্তী সরকারও করেছে, এর সঙ্গে জড়িত ছিল। তার মানে অন্তর্বর্তী সরকার ছিল নির্বাচনে সব কিছু করার জন্য, তার তত্ত্বাবধানে নির্বাচন হয়েছে এবং সেই সরকার নিজে ষড়যন্ত্র করেছে যে জামাতকে হারিয়ে দেওয়ার জন্য। তারপরেও জামাত অনেকগুলো আসন পেয়েছে, না হলে জামাত হয়তো ক্ষমতায় আসতো। এই যে অভিযোগটা উনি করলেন নির্বাচনের পুরো 4 মাস পরে। ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে, ফেব্রুয়ারি 12 তারিখে, তখন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আর 4 দিন পরে 5 মাস হয়ে যাবে। 5 মাস পরে উনি অভিযোগ করলেন। তো 5 মাস পরে যে অভিযোগটা হয় সেটা কিন্তু হিট অফ দ্য মোমেন্টের অভিযোগ হয় না। অনেক সময় মানুষ হুটহাট কিছু একটা বলে ফেলে এবং সেই বলাটা হয়তো তাৎক্ষণিক উত্তেজনার বশে হতে পারে, রাগান্বিত হয়ে যাওয়ার কারণে হতে পারে, ইমোশনাল কারণে হতে পারে। তো 5 মাসে ইমোশন নিশ্চয়ই থিতিয়ে গেছে। এখন ওনারা যেটা বলছেন এটাকে আমি আবেগ বলবো না, বরঞ্চ আমি ওনাদের যুক্তিগ্রাহ্য অবজারভেশন বলবো। ওনারা হিসাব নিকাশ করেছেন, বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন এবং তারপর অভিযোগ করেছেন। এই অভিযোগের লক্ষ্যবস্তুতে আছে দুইটা পক্ষ। একটা হলো বিএনপি যারা বিজয়ী হয়েছে, মানে বেনিফিশিয়ারি যারা এই নির্বাচনে। আরেকটা পক্ষ হচ্ছে সরকার, মানে ওই সময় নির্বাচনকালীন সরকার। দেখুন, আমাদের জাতি হিসাবে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে আমরা নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার অনেক বছর ধরে পাচ্ছি না। মানে 2014, 2018, 24 এবং 26, এই বিগত 4টা নির্বাচনেই আমরা আসলে একটা নিরপেক্ষ সরকার পাচ্ছি না। 26-এ এসে যদিও ইউনূস সরকারকে নিরপেক্ষ বলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা যে নিরপেক্ষ সরকার ছিল না, সেটা ওই সময়ে আমি প্রশ্ন করেছিলাম। নির্বাচনের আগে প্রশ্ন করেছিলাম, যখন তারা এই নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে দিল, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিল না, তখনই আমি বলেছিলাম এই সরকারটা দেশের সকল মানুষের জন্য নিরপেক্ষ সরকার নয়। আওয়ামী লীগের অনেক দর্শক, অনেক ভোটার আছে দেশে, অনেক সমর্থক আছে। আমি প্রশ্ন করেছিলাম, আওয়ামী লীগের ভোটারদের জন্য আপনারা কী রাখলেন? তাদের জন্য তো কোনো চয়েস থাকলো না। যারা আওয়ামী লীগকে ভোট দিতে চায় তাদের জন্য তো কোনো বিকল্প আপনি রাখলেন না। যে প্রশ্নটা আমি 24-এর নির্বাচনে করেছিলাম, ওটা তো আমি আর ডামি নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ করেছিল, সেখানে জামাত অথবা বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। আমি ওখানেও এই প্রশ্নটা করেছিলাম, একজন ভোটার যদি জামাতকে ভোট দিতে চায়, যদি বিএনপিকে ভোট দিতে চায়, তাহলে তারা কী করবে? তাদের জন্য তো কোনো আপনি বিকল্প চয়েস রাখলেন না। আপনি যেখানেই ভোট দিবেন সেই ভোটই আওয়ামী লীগের দিকে যাবে, হয় আওয়ামী লীগের আমির মধ্যে যাবে অথবা আওয়ামী লীগের ডামির মধ্যে যাবে। এবার কি হলো?
এবারে নির্বাচনের সময় কিন্তু আমি একটা কথা বলেছিলাম, সেটা বলেছিলাম যে এবারে নির্বাচনটা হচ্ছে আমরা আর মামুরা টাইপ নির্বাচন। মানে আমরা খেলছিলাম আর কি, আমরা আর মামুরা। আপনি যেখানেই ভোট দেন একটা নির্দিষ্ট আদর্শের ভোটের মানে রাজনৈতিক দলের পক্ষে যাবে। কারণ বিএনপি এবং জামাতের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক, তাদের এই সম্পর্কের মধ্যে আমি খুব যে তীব্র কোনো বিরোধ এটা কখনোই দেখিনি। তারা একসঙ্গে ঘর সংসারও করছে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যে সরকারটা ছিল সেই সরকারের অংশীদার ছিল জামাত। বিএনপির আমলে তো জাতীয় পার্টি ছিল গৃহপালিত বিরোধী দল, ওখানে অংশীদার ছিল তারা, দুজন মন্ত্রীও তাদের ছিল। তো এতদিনের সখ্য হঠাৎ করে নষ্ট হয়ে যাবে এটাই মনে করি না। এবং নষ্ট যে হয় নাই সেটা আমরা দেখতে পেয়েছি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, তখন আওয়ামী লীগের নিষিদ্ধের সেই প্রক্রিয়ায় এই দুই পক্ষই এক হয়ে গেল। এমনকি এমনও যে এখনও যে আওয়ামী লীগের উপর আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কর্মকাণ্ড করতে না দেওয়ার যে প্রচেষ্টা এবং যে কার্যক্রম, যে আইন, সেক্ষেত্রেও কিন্তু বিএনপি এবং জামায়াতে ইসলাম একদম ঐক্যবদ্ধ অবস্থায় আছে। কাজেই ওনাদের সম্পর্ক হলো আমরা আর মা। হয় না এরকম? দেখবেন যে মামা ভাগ্নের মধ্যে মাঝে মাঝে ঝগড়া বাঁধে, ঝগড়া নিয়ে মারামারিও হয় টুকটাক, কিন্তু বৃহত্তর স্বার্থে প্রশ্ন যখন আসে তখন মা ভাগ্নে আবার এক হয়ে যায়। এখানেও তাই হয়েছে। কিন্তু এই মারামারির মধ্য থেকে পরস্পরের বিরুদ্ধে বলতে যেয়ে অনেক গোপন কথা বেরিয়ে যাচ্ছে। সেরকমই একটা আজকে জামাতের আমির বলেছেন, উনি এটা বলেছেন যে 11 দলীয় জোটের জুলাই উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন কর্নেল অলি আহমেদ। সেই অলি আহমেদের সভাপতিত্ব হওয়া অনুষ্ঠানে জামাতের আমির বক্তব্য দিয়েছেন এবং সেখানে কি বলেছেন উনি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। তিনি বলেছেন, আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাইনি। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। নিজেরাই তারা স্বীকার করেছে ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। তাহলে কি বুঝলাম আমরা? যে এই নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ হয়নি। ইটস ক্লিয়ার, উনি বলেছেন। এখন তারা নিজেরাই স্বীকার করেছে যে তারা ষড়যন্ত্র করে হেরেছে। এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না, হয়তো কোথাও কেউ বলেছেন ওনাদের, আমি যেটা মিস করে গেছি, কাজেই এটা নিয়ে আমি আলোচনা করতে পারছি না কে বলেছে। কিন্তু আমি কিন্তু বলেছি, আমি কিন্তু নির্বাচনের পর যখন নতুন সরকার গঠিত হলো তখন আমি কিন্তু বলেছি যে এই নির্বাচনের যথার্থতা নিয়ে অথবা নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে প্রশ্ন আছে। এবং সেই প্রশ্নের পেছনে আমি যে কারণটা দেখিয়েছিলাম সেটা হলো, এবারই প্রথম ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে এবারই প্রথম যে একটা অন্তর্বর্তীকালীন অথবা একটা নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া নির্বাচনে ওই সরকারের কোনো একজন উপদেষ্টা অথবা কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিত সরকারের মন্ত্রী হন। এবার এটা নাকি আমাদের ডক্টর খলিলুর রহমান, উনি এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এটা হওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে যে ওই সরকার মানে ডক্টর খলিল যে ক্যাবিনেটের মেম্বার ছিলেন সেই ক্যাবিনেট বিএনপির পক্ষে নির্বাচনে কাজ করেছে। না হলে বিএনপি কেন ওই সরকারের একজন প্রতিনিধিকে তার মন্ত্রী পরিষদে রাখবেন? রাখার তো কোনো লজিক নাই। এবং এটা বলার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বলেন অথবা তত্ত্বাবধায়ক সরকার বলেন, এই যে কনসেপ্টটা, যে কনসেপ্টের জন্য বিএনপি, জামাত সহ সকল বিরোধী দল এবং দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই কনসেপ্টটাই উনি ধ্বংস করে দিয়েছে এই সরকার ডক্টর খলিলকে বানিয়ে। কেবল ডক্টর খলিলই না, ওই সরকারের আরও একজন সুবিধাভোগী, ওই সরকারে যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন মিস্টার আসাদুজ্জামান, তাকেও কিন্তু এই সরকার আইনমন্ত্রী বানিয়েছে। এই দুটো ঘটনার মাধ্যমে মনে করা যায়, আমি মনে করতেই পারি অথবা আমি সন্দেহ করতেই পারি যে ওই সরকার বিএনপির সঙ্গে তাদের একটা গাঁট ছাড়া ছিল যে তোমরা আমাদের এই 2-3 জন লোককে পুনর্বাসিত করবে, বিনিময়ে তোমাদের আমরা পাশ করার ক্ষেত্রে হেল্প করব। এখন এখানে কিন্তু জামাতে ইসলামের আমিরের যে অভিযোগ তার সঙ্গে কিন্তু একটু মিল পাওয়া যাচ্ছে।
এখন দেখুন, ক্ষমতায় বিএনপি আসবে না জামাত আসবে না এনসিপি আসবে, এটা নিয়ে কিন্তু আমি খুব একটা বদার্ড না, আমার কোনো মাথা ব্যথাও নেই। কারণ এই তিন দলের কোনো দলই আমি করি না, কোনো দলের সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক নেই যে তারা জিততে পারে আমার খুব একটা অর্থনৈতিক অথবা অন্য কোনো একটা সুবিধা হয়ে যাবে। 6 মাস তো প্রায় হয়ে গেল, কারো কাছ থেকে কারো কোনো সুবিধা নেইনি। কাজে আমার ওইটা জায়গায় আপত্তি না, আমার আপত্তিটা অন্য জায়গায়। সে আপত্তিটা হলো, তাহলে আমরা জনগণ কি প্রকৃত অর্থে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পাবো না? যে অধিকার আদায়ের জন্য আমরা এতদিন ধরে লড়াই করলাম, সেই অধিকার কি আমাদের কাছে অধরাই থেকে যাবে? এই প্রশ্নের জবাব কে দিবে? দ্বিতীয়ত আরেকটা যেটা প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকার করেছিল জাতির কাছে যে তারা একটা অসাধারণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে, সেই নির্বাচনটা তারা দিতে পারেনি। এটা তো ডক্টর শফিকের কথা প্রমাণ হলো। যদি দিতে না পেরে থাকে, এই যে তারা অঙ্গীকার ভঙ্গ করেছে, এই যে তারা শপথ ভঙ্গ করেছে, এই জন্য কি তাদের কারো কোনো বিচার হবে না? নাকি এই শপথ ভঙ্গ করবে এই প্রত্যাশাই ছিল বিএনপির যারা বিজয়ী হয়েছে? তারা কি এই শর্তেই বলেছিল যে তোমরা শপথ ভঙ্গ করো, তোমরা আমাদের পক্ষে ষড়যন্ত্র করো এবং সেই জন্য তোমাদেরকে পরবর্তী সময়ে আমরা পুরস্কৃত করব? এবং সেই পুরস্কার কিন্তু চলছে। 2 জনকে মন্ত্রী বানানো হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অপকর্মের ব্যাপারে যতগুলি মামলা, যতগুলি অভিযোগ আসছিল, তার কোনোটাই এই সরকারের আমলে তেমনভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। একাধিক উপদেষ্টার এপিএস তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে ছিল, সেগুলো থমকে আছে। হামের টিকা নিয়ে কেলেঙ্কারি, সেটাকে কেন্দ্র করে এক উপদেষ্টার বিরুদ্ধে মামলা করতে যাওয়া হয়েছিল, সেই মামলা গ্রহণ করা হয়নি, মামলা নেওয়াই হয়নি। আবার অনেকের দুর্নীতির অভিযোগগুলি যেগুলো থেকে সরাসরি আলোচিত হয়েছে বিভিন্ন সময়, টাকা পাচার যে হয়েছে এটা সবাই জানে। আমরা তো দেখেছি যে সুইস ব্যাংকে টাকা পাচার হয়েছে, এই বছর কতটুকু পাচার, আগের চেয়ে বেশি পাচার হয়েছে, তো সেই টাকা তো এরাই পাচার করেছে। আমরা দেখেছি টিআইবির যে ছিল আপনার, ওনাদের যে জরিপ ছিল, সেই জরিপে তারা দেখিয়েছে এই সরকারের আমলে আগের চেয়ে দুর্নীতি বেড়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের, মানে 2025-এ পুরো বছর মিলে। তো সেটাও তো দুর্নীতি, এর কোনোটারই কিন্তু কোনো বিচার করা হয়নি। সব মিলিয়ে আমরা কী ভাববো? আমি বলবো যে আমি মনে করি যে দেশে এই জাতি আমরা সবাই নির্মমভাবে প্রতারিত হয়েছি। সেই প্রতারণার পেছনে মূল কলকাঠি নেড়েছে পূর্ববর্তী সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকার, অথবা অন্য কেউ, কিন্তু আমরা প্রতারিত হয়েছি। আমি ডক্টর শফিকুর রহমান উনি অন্য প্রসঙ্গে কথাগুলি বলেছেন। ওনার প্রসঙ্গটা হলো ওনার গণভোট নিয়ে, যদিও আমি নিজে ব্যক্তিগতভাবে গণভোটের পক্ষের লোক না, আমি মনে করি গণভোটটাই অবৈধ ছিল, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু উনি যে অভিযোগটা তুলেছেন, এই জন্য ওনাকে আমি একটু ধন্যবাদ দিতে চাই, যে সত্য কথা বলতে হবে। উনি অবশ্য বলেছেন, পত্রপত্রিকাগুলো আমি যে হেডলাইনগুলো দেখলাম সেগুলো আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। প্রায় সকল মিডিয়ায় হেডলাইন করেছে যে ষড়যন্ত্র করে আমাদেরকে হারানো হয়েছে, প্রায় সকলেই। একমাত্র প্রথম আলোর হেডলাইন ছিল ডিফারেন্ট। প্রথম আলো হেডলাইন করেছে সেদিন রিভোল্ট করলে বিশৃঙ্খলার শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। তার মানে প্রথম আলো বলতে যাচ্ছে যে দুর্নীতি যে হয়েছে, নির্বাচনে যে ষড়যন্ত্র হয়েছে, এটাকে তারা সামনে আনতেছে না। তারা সামনে আনতেছে যে দুর্নীতি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, কিন্তু জামাত কেন রিভোল্ট করে নাই, সেটাই তারা কিন্তু শিরোনামে নিয়ে এসেছে। এটাও একটা ইঙ্গিতপূর্ণ বিষয়। কিন্তু সব মিলিয়ে প্রিয় দর্শক, আপনারা প্রতারিত হয়েছেন, আমরাও প্রতারিত হয়েছি। আল্লাহ হাফিজ।